এখন বলে মানুষে তামিল মুন্না। জীবনে কত মানুষের ক্ষতি করছি, এখন সব চোখের সামনে ভাসতেছে। বাসের হেল্পার যে বসে আছে আপনার গাড়িতে, ওইটি আপনার নায়ক। ইচ্ছা করে যদি সবার কাছে মাপ চাইতে পারতাম। কৌশনী দিদির সাথে আমাদের একটা বোঝাপড়া বেটে বলে মিলে গেছে। আমি স্বপ্না রীতিমতো কাজ করে পেট চালাচ্ছি। প্রবাস থেকে টাকা কামাই করে এনে সিনেমা বানাইছি। আমি বলছি সিরাজ একটা জানোয়ারকে খুন করে এসেছে। সিনেমার গল্পের প্রয়োজনে সবচেয়ে বেস্ট আর্টিস্ট যেটা আমি বলছি আমার ডিরেক্টর, আপনি ওইটাই নেন। জীবনে প্রথম স্বপ্নের একদম পূরণের কাছাকাছি চলে আসছি। হল লিস্টও পেয়ে গেছি। প্রথম ঈদের দিনের শো স্টার সিনেপ্লেক্সে দিছে আপনার 7:40-এ, যমুনা ব্লক পোস্টারে দিছে 8টায় দিছে, সন্ধ্যা 8টায়। কারণ তো জানেন ঈদের দিন সবাই একটু ব্যস্ত থাকে। আসলে আমাদের সিনেমাটা সব মানুষের জন্য বানাইছি। আমাদের যে সিনেমায় অভিনেতা অভিনেত্রী যারা আছে তারা সবাই সুপারস্টার, শুধু আমি একলাই নতুন। তো সেই ক্ষেত্রে আমাদের সিনেমাটা সবার জন্য, বলেন মিডল ফ্যামিলি বলেন বিএপি ফ্যামিলি বলেন, সবাই দেখতে একটা ঈদের একটা আনন্দ পাবে তারা। এটা তো ঈদের সিনেমা বলেই আমি বানাইছিলাম। আমার রোজার ঈদে এটা রিলিজ করার কথা ছিল, কিন্তু আমাদের কাজ শেষ না হওয়ার কারণে আমরা রোজার রিলিজ দিতে পারি নাই। ফাইনালি আমরা কোরবানি ঈদে রিলিজ দেবো এই লক্ষ্য নিয়ে আমরা আগাইছিলাম। এরপরে যখন আমি সেন্সরে সিনেমাটা দিই, সেন্সরে দেওয়ার পরে যারা সিনেমার মুরব্বী যারা আছে তারা বলছে, না এই সিনেমাটা ঈদের সিনেমা, এই সিনেমাটা ঈদই তোমার রিলিজ দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমি এক পর্যায়ে ডিসিশন নিয়েই নিলাম ঈদের প্রায় 10 দিন আগে যে হ্যাঁ আমি সিনেমাটা ঈদেই আসবো। তো ফাইনালি আইসেই গেছি আলহামদুলিল্লাহ। আর আমি নতুন হিসাবে যে হল পেয়েছি, আপনারা অলরেডি দেখছেন 13-14 হল পেয়েছি, আলহামদুলিল্লাহ আমার জন্য শুকরিয়া। আশা করি যদি সিনেমাটা ভালো হয়, দর্শক যদি সিনেমাটা দেখে, আর আমাদের গল্প যদি ভালো হয়, আমাদের মেকিং যদি ভালো হয়, আমাদের বাজেট যদি মনে করে মানুষের যে না এটা একটা বিগ বাজেটের সিনেমা, এটা দেখার পরে যদি তারা বিনোদন পায়, তারা যদি বলে পয়সা উসুল সিনেমা, তো অবশ্যই আমরা ঈদের নেক্সট উইক, দ্বিতীয় উইক, তৃতীয় উইকে আমরা সারা বাংলাদেশ ব্যাপী এটা ছড়াই পড়বে ইনশাল্লাহ। আশা করি যে ঈদে সিনেমা মানুষ ঈদের সময় দেখে, বেশি দেখে। তো সেই ক্ষেত্রে ঈদে মুক্তি দেওয়া অনেক চ্যালেঞ্জিং ব্যাপার, এটাও ঠিক আছে। আবার আপনি ঈদের সময় দিলে আপনার ভালো সিনেমা চলবে, এটাও আমি মাথায় রেখা রিলিজ দেওয়ার জন্য প্রস্তুতি করছি। আর যাদের বড় বড় মেগা স্টার সুপারস্টারদের যা সিনেমা, এটা তো থাকবেই, এটা আগামী আরও 20 বছর সাকিব ভাইয়ের সিনেমা থাকবে আমি মনে করি, আমি আমার নিজের পার্সোনালভাবে মনে করি। তো ওইটা মনে করি আমাদের প্রযোজক পরিচালকরা এখন বর্তমানে সিনেমা বানাইতে হবে যে সাকিব ভাই 100 হল হলে থাকবো, বাকি যদি কিছু সিনেমা হল 50-60টা থাকে, ওটা আমরা যারাই সিনেমা রিলিজ দেওয়ার মন নিয়ে এসেছি আমাদের ভাগাভাগি করে নিতে হবে। বা হল মালিক যার ট্রেইলার দেখার পরে বা সিনেমা পোস্টার দেখার পরে বা মেকিং দেখার পরে যদি মনে করে দেন এইটা নেব, ওইটাই নিছে। কথায় আছে না যে আমার ভাত ছিল তোমার কপালে, তো তুমি তো আসবেই আমার কাছে। তো এরকমই হয়ে গেছে, কারণ আমি তো বাংলাদেশি নায়িকা নিয়ে শুরু করতে চেয়েছিলাম, কারণ বাংলাদেশি নায়িকাই আমাদের নায়িকা। সেই ক্ষেত্রে যখন মনে করলাম যে আমি যদি আমার বাংলাদেশি নায়িকাদের জন্য ওয়েট করি বা এটা নিয়ে যদি আমি আরও সামনে আগাই, তাহলে হয়তো আমার সিনেমায় আমার স্বপ্নটাই পূরণ হবে না। তো আমরা এক সময় ভাবলাম যে আমি দরকার বলিউড থেকে নায়িকা নিয়ে আসবো, তাও আমি আমার ডার্ক হল শেষ করব। ফাইনালি কৌশনী দিদির সাথে আমাদের একটা বোঝাপড়া বেটে বলে মিলে গেছে। আমরা কৌশনী দিদিকে ওপার বাংলা থেকে নিয়ে আসছি। ইন্টারন্যাশনাল মার্কেটে বা ওপার বাংলা এপার বাংলায় ভালো একটা স্টারডম আছে, এটা তো আমরা সবাই জানি। তো এই জন্যই তাকে আসলে আমরা চুজ করা এই গল্পের জন্য। তো গল্পটা দেওয়ার পরে দিদি খুব ভালোভাবেই সে অ্যাকসেপ্ট করছে, বলছে না এই গল্প আমি করবো, এটা ভালো গল্প। আর অবশ্যই এটা একটা ভালো গল্পের সিনেমা, বিগ বাজেটের সিনেমা। তো সেই ক্ষেত্রে দিদি আমাকে প্রচণ্ড হেল্প করছে, বিদায়ী। আর আমিও তো একদিনে হঠাৎ করে আসি না, আমি মিডিয়াতে কিছু কাজ করে ক্যামেরার সামনে শিখে একটু করে যখন আমি মনে করছি এখন আমার সিনেমাটা শুরু করার দরকার, আমি তখনই আসছি। হঠাৎ করে আমি আসি না, আমিও মিডিয়াতে এর আগে কাজ করছি, অনেক কাজই করছি। তো কাজ করছি এই কারণেই যাতে আমি কিছু হইলেও শিখতে পারি। আর যতক্ষণে আমাকে না আমার ডিরেক্টর পারফেক্ট শট মনে না করছে, ততক্ষণ সে আমাকে ছাড়ছে না। সেটাই আপনারা স্ক্রিনেই দেখতে পারবেন যে মুন্না খানকে কীভাবে তার গল্পের সাথে মোস্তফিজুর রহমানিক সেটেল করছে। আমার সিনেমায় একটা বাংলাদেশের সমাজের জন্য ভালো একটা মেসেজ আছে। আপনি কষ্ট করে আপনার ছেলে মেয়েকে বড় করতেছেন, এটা কিন্তু আপনার গল্প, আমার গল্প, আপনার ঘরের গল্প।
ভাইয়ের ঘরের গল্প, বন্ধুর ঘরের গল্প, বড় ভাইয়ের ঘরের গল্প, আমাদের মৌলিক বাংলাদেশের সিনেমা, মৌলিক গল্পের সিনেমা। কিন্তু ওটা আমরা একটু প্যাটার্ন চেঞ্জ করে শুধু বাংলা সিনেমা মানুষ বলতে বলতে একটা অন্যরকম। এখন কিন্তু মেগা স্টার শাকিব খানের সিনেমাও কিন্তু ওই সেই লেভেলের বলিউড হলিউডের সিনেমা হইতেছে। তো আমরাও একটু ওই প্যাটার্নের লুক, ওই প্যাটার্নের যেটা নিয়ে আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকি, দেখি ঘুমোইতে গেলে ওই হেঁটে একটু দেখি সাউথ ইন্ডিয়ান, তামিল, কানাডিয়ান সিনেমা। তো আমরা আমাদের বাজেটের ভিতরে আমরা 3-4 কোটি টাকা দিয়ে এই বাজেটে ওই রকম লেভেলের, কিন্তু ওইটার ভিতরে আমাদের ভিতরে আমরা যতটুকু চেষ্টা করছি ওই লেভেলে যাওয়ার আর কি। তো ফাইনালি ইনশাল্লাহ গেছি। তো মেসেজটা হলো বাংলাদেশের জন্য, অবশ্যই যদি মেসেজটা না পান তাহলে আমার সিনেমা দেন। আর সেটা আপনারা হলে বসেই অবশ্যই ফিল করবেন যে বাংলাদেশের সমাজের জন্য ডার্ক ওয়ার্ল্ডে কী মেসেজ। আর ওই মেসেজের কারণে আজকে নাম হয়েছে ডার্ক ওয়ার্ল্ড। এটা একদম নতুনত্ব গল্প। ইভেন যারা এই বাংলাদেশের সবচেয়ে বড় প্যানেলে এডিট করা হয়েছে এই সিনেমা, ইন্ডিয়ার সবচেয়ে বড় মোস্ট পপুলার প্যানেলে কালার কেটিং করা হয়েছে, ভিএফএক্স করা হয়েছে। সো তারাই বলছে যে এটা একদম ফার্স্ট টাইম বাংলাদেশের একটা এরকম একটা লুক, যে একটা ছেলেকে এই ধরনের একটা লুক দেওয়া, এই ধরনের একটা গল্প, সব কিছু মিলেই বলছে যে এটা একটা ফার্স্ট টাইম বাংলাদেশের জন্য। তো যেহেতু তারা আমার চাইতে অনেক সিনিয়র তারা, আমি মনে করি ফোকাস স্টুডিও অনেক আগে তাদের জন্ম, ফোকাস স্টুডিওর জন্ম। তো তারা বলছে যে এটা একটা ভালো মানের সিনেমা হতে যাচ্ছে, বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছে। মুন্না, তুমি টেনশন করো না, তোমার সিনেমা মানুষ দেখার পরে অবশ্যই তোমাকে মানুষ অ্যাকসেপ্ট করে নিব। তা আমি যেহেতু মানুষ আমাকে বলছে, যেহেতু সিনিয়ররা বলছে, তো সেই ভরসা নিয়ে আমি এখনও আছি। আর সেটা আজকেই স্ক্রিনে খোলাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার টাকা তো অনেকেরই আছে, কই তারা তো এসে সিনেমাতে ইনভেস্ট করে না, তারা তো অভিনয় করার জন্য আসে না। কিছু লোক আসে যাদের সিনেমার প্রতি মায়া আছে, যাদের সিনেমার প্রতি ভালোবাসা আছে, তারাই আসে। আমি ঠিক বলছি কিনা? যাদের সিনেমার প্রতি ভালোবাসা আছে, টাকা থাকলে তারাই সিনেমা বানাতে আসে। নাইলে ভাই 3 কোটি টাকা দিয়া কেউই মজা করতে আসে না এখানে, কারণ টাকা কামাইতে কষ্ট আছে। আমি একজন প্রবাস থেকে টাকা আইনে পরে প্রবাস থেকে টাকা কামাই করে এনে সিনেমা বানাইছি। তো আমার বাংলাদেশে কোনো বিজনেসও নাই, বাংলাদেশের আমি ব্যবসায়ীও না, বাংলাদেশের আমি পলিটিশিয়ানও না। শখ অনেকেরই জাগতে পারে, শখের তোলা 80 টাকা, তাই বলে আমি সিনেমার নামে নাটক বানাই না, সেটা পোস্টার টেইলার গানেই প্রমাণ করে দিছি। আমি জানি না, আমার মঙ্গলমদ নামে একটা গান আসিফের কিছুদিন আগে রিলিজ হয়েছে, আপনি দেখছেন কি না? তো সেটার ভিতরে কমেন্টগুলো যদি আপনি দেখেন, তো ওগুলো দেখলেই শান্তি, কী বলছে মানুষ। তো আশা করি স্ক্রিনে এভাবেই আমি ফাটিয়ে দেবো। আপনারা আসেন হলে, দেখেন সিনেমা ডার্ক ওয়ার্ল্ড, দেখার পরে আপনারা যা বলবেন, যদি আমার সিনেমা খারাপ হয় তাহলে ওখান থেকে আমার শিক্ষা হবে, আর যদি আমার সিনেমা ভালো হয় তাও আমি শিক্ষা ওখান থেকে নিয়ে আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে। না, নায়ক হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। যেমন সাকিব ভাই আজকে 26 বছর পরিশ্রম করার পরে আজকে মেগা সুপারস্টার থেকে মেগা স্টারে পরিণত হয়েছে। এটা কিন্তু কষ্ট করেই হয়েছে। আমি শুনছি একদিন সাকিব ভাই বাসেও সিনেমায় শুটিং করতে গেছে, কিন্তু সে কষ্ট করছে বিধায় তাই আজকে আমি মুন্না খান 3 কোটি টাকা সিনেমা মানে সাকিব ভাইয়ের কথা বলি, আমার সিনেমার জায়গায় আমি তার কথা বলি, বিকজ আই এম অলসো সাকিবিয়ান। আমিও সাকিব খানের সিনেমা আজকে প্রায় 15-20 বছর ধরে দেখতেছি। তো নায়ক হইতে হলে অনেক কষ্ট করতে হবে, অনেক আপনার টাকা থাকলেই আমি নায়ক হইতে পারবেন না, আপনার মন লাগবে যে আমি টাকা খরচ করব। ঠিক আছে, আপনার টাকা আমি খরচা করে তো শুধু আমার অনমান ফেস দেখাইছি। আমার সিনেমায় বাংলাদেশের সবচেয়ে বড় আর্টিস্ট নিয়েছি, মিশা সওদাগর, শিবা শানু, বদ্দা মিটু, এপার বাংলার জনপ্রিয় নায়িকা কৌশনী মুখার্জি, দীপা খন্দকার আপু। আমি তো পারতাম যে আমি 3 কোটি টাকা খরচ করে আমার ডিরেক্টরে বলতাম, আপনি শুধু আমার উপরে গল্পটা লেখেন, আর 2 জন নেন নতুন যাদের চিনে না কেউ, শুধু মুন্না খানকেই দেখেন না। আমি সিনেমার গল্পের প্রয়োজনে সবচেয়ে বেস্ট আর্টিস্ট যেটা আমি বলছি আমার ডিরেক্টর, আপনি ওইটাই নেন। আর সে একজন গুণী পরিচালক, বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার পরিচালক। সো সে তার খুব মেধা আছে বিধায় সে সবসময় যে ভালো একজনকে ভালো কীভাবে প্রেজেন্ট করা যায় সেটাই সে চেষ্টা করছে, আর সেটা আজকেই প্রমাণ হবে। হ্যাঁ, আজকে সিঙ্গেল স্ক্রিনে তো 12টা বাজে আমরা জানি শো হয়, আমি জানি না এখন কি 12টা বাজেই হয় কিনা এখন বর্তমান সময়ে। আগে তো আমরা 12টা বাজেই সিঙ্গেল স্ক্রিনে দেখতাম, সেটা প্রমাণ হয়ে যাবে অবশ্যই ইনশাল্লাহ। আশা করি আমরা এতদিন
চাপাবাজি করছি না, ভালো একটা সিনেমা বানিয়েছি, সেটা আজকেই প্রমাণ হয়ে যাবে। আর যদি আপনাদের সিনেমা দেখার পরে মনে হয় যে আমাদের সিনেমাটা, এই সাকিবিয়ান মুন্নার সিনেমাটা ভালো লাগছে, তাহলে আপনাদের হাতে অবশ্যই আছে, আপনাদের হাতে মোবাইল আছে, আপনাদের পৃথিবী অনেক টেকনোলজি, সোশ্যাল মিডিয়া আপনাদের হাতে দিয়ে দিয়েছে, হাতের মুঠের ভিতরে পৃথিবী দিয়ে দিয়েছে। ওখান থেকে আপনিই পোস্ট করবেন, দিস ইজ ডার্ক হল, দিস ইজ মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক হল অ্যান্ড দিস ইজ মুন্না খানের ডার্ক হল। না, হিরোতে হিসেবে না, আমি তো আজকের হিরো না, আমি মিউজিক্যাল ফিল্ম বানিয়েছি, আমি নাটক বানিয়েছি। তো আমার স্বপ্ন আমি একজন ভালো অভিনেতা হব, আমার নায়ক হওয়ার স্বপ্ন নেই, আমি একজন ভালো অভিনেতা। যদি নায়ক হইতাম তাই তো মোস্তাফিজুর রহমান মানিক ভাই সে আমাকে চকলেট বয় বানিয়ে দিত মেকআপ দিয়ে, কিন্তু সে তো আমাকে সেটা বানায় না। সে বলছে যে তোমাকে ক্যারেক্টারে ঢুকতে হবে, তোমাকে গল্পের ভিতরে ঢুকতে হবে, তোমার অভিনয়ের ভিতরে ঢুকতে হবে। তো সেখানে আমাকে কালি মাইরা মেকআপ করে একদম পুরো জঙ্গলি একটা জানোয়ার বানাই দিছে। তো সেটা তো তাইলে এটা তো করতো না। অবশ্যই সে একটা ভালো কনসেপ্ট তৈরি করছে, ভালো একটা গল্প তৈরি করছে বিধেই আমাকে ওইভাবে প্রেজেন্ট করা হয়েছে। এখন বলে মানুষে তামিল মুন্না, না আসলে গোপটা হইলে কি, গোপটা আমাদের পারিবারিক থেকেই আসা। আমার বাতিজা আছে, সেও একজন মডেল, ছোটোখাটো মডেল, সেও গোপ রাখে। ইভেন আমার বাবাও রেখে গেছে গোপ। আমি আমার বাবাকে হয়তো ছোটোবেলায় দেখছি, মনে নেই, গোপ রাখছে, আমার দাদাও রাখছে। আর ওটা আমাদের পারিবারিক থেকেই আসা, যে আমি ওখান থেকেই গোপটা রাখা। আর আমি যেহেতু গোপটা রাখা ভালো হয়েছে এই কারণে, যেহেতু আমাদের মানে এখন বেশিরভাগই মিডিয়াম বয়সী যারা আছে, যারা ইয়ং জেনারেশন যারা আছে, তারা কিন্তু সবসময় ইন্ডিয়ান, সাউথ, তামিলে আমরা কিন্তু এইভাবেই দেখি একটা গেট আপ সবসময়। একটা সময় ছিল দাড়ি রাখলে তারা নায়ক নিত না, হয়তো না হবে না এটা দিয়ে। এখন নায়ককে আপনার বাসের হেল্পার যে বসে আছে আপনার গাড়িতে, ওইটি আপনার নায়ক। এখন যে কাউরে দিয়ে যদি ডিরেক্টর চায়, যে কাউরে দিয়ে সিনেমা বানাতে পারে, সুপার হিট সিনেমা বানাতে, সুপার ভালো মুভি বানাতে পারে, যদি তার ভিতরে সিনেমার প্রতি প্রেম ভালোবাসা থাকে। সিনেমার বাজার এখন একটু মন্দ, শুধু সাকিব ভাই ছাড়া আর দুই একজন হাতে গোনা ছাড়া সিনেমার টাকা উঠে আসে না, আবার উঠেও আসে। আপনারা দেখছেন না, একটা সুরঙ্গ হিট হয়েছে, একটা পরাণ নতুন নায়ক ছিল না, সে পরাণে হিট হয়েছে না, টাকা উঠে আসছে না। তো একবারে যে টাকা উঠে আসে না সেটা না, তবে যদি সিনেমা মানুষ দেখে, ভালো গল্পের সিনেমা হলে অবশ্যই দেখে, ভালো মেকিং হলে অবশ্যই দেখে না। তুফান ব্লকবাস্টার হবে না, অলরেডি টাকা উঠে গেছে তাদের। তো আমাদের সিনেমা যদি সাকিবিয়ানরা দেখে, যদি আমাদের সিনেমা মনে করেন তামিল মুল্লার সিনেমা ভালো হয়েছে, তো অবশ্যই টাকা উঠে আসবে। কেন উঠে আসবে না? না না, উঠে আসবে না সেটা তো আমরা বলতেই পারি না। অলরেডি হাউসফুল, বসুন্ধরা সিনেমা অলরেডি হাউসফুল। আমি এখন দেখছি অনলাইনে হাউসফুল, আমরা তো একটা টিকিটও কাটতে পারি না, হাউসফুল। তো আমি কালকে কেমনে সিনেমা আপনাদের সাথে দেখবো? হ্যাঁ, দর্শকদের জন্য আমি বলবো যে সাকিবের সিনেমাটার পাশাপাশি আমি একজন সাকিবিয়ান, আমাদের সিনেমাটা একবার হলেও দেখেন, দেখা তারপর আপনারা যা বলেন আমরা মেনে নেব, ভালো হলেও মেনে নেব, আর খারাপ বললেও সেটাও আমাদের শিক্ষা, ভালো হলে সেটাও সেখান থেকে আমাদের অনেক কিছু পাওয়া, আরও আপনাদের অনেক কিছু দেওয়ার আছে তাইলে।